সরিষা নিয়ে ইদানিং অনেক কথা হচ্ছে, আমাদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। সরিষা চাষ পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ নিয়ে আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গ কথা বলার চেষ্টা করব, যাতে কমপ্লিট একটা মেসেজ সবার কাছে পৌঁছে। নর্মালি আমাদের সরিষা চাষ করতে 2.5 থেকে 3 মাস সময় লাগে, কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা এই রোপা আমন থেকে বড় মৌসুমের মাঝে এতটা সময় পাই না। সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে আমরা সরিষাটা চাষ করতে পারি, এটা আমরা নিজেরাই ঠিক করে নেব। সর্বপ্রথম আমরা যদি নর্মালি সরিষা চাষ আবাদ করি, যেভাবে আমরা জমি চাষ দিয়ে সাধারণত সরিষা চাষ আবাদ করার জন্য যে কয়টা চাষ প্রয়োজন হয়, যে ধরনের পরিচর্যা প্রয়োজন হয়, এটা একটা পদ্ধতি। দ্বিতীয়, বিনা চাষে সরিষা, আমরা যদি আমন ধানটা কেটে নিতে পারি একটু আগাম জাত করে, তখন চাষ না করেই আমরা সরিষাটা আবাদ করতে পারি। আর তৃতীয় হচ্ছে যে আমরা কাটারও সময় পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা রিলে ফসল হিসাবেও সরিষাটা চাষ করতে পারি। তাহলে বিনা চাষে সরিষা, রিলে ফসল হিসাবে সরিষা এবং আমাদের যে প্রচলিত সরিষা চাষাবাদ, এই 3 প্রকার পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটাতেই কথা বলি। এই জমিটাতে ইতিমধ্যে ধান কাটা হয়ে গিয়েছে। এখানে আমরা বিনা চাষে সরিষাটা করব। বিনা চাষে সরিষা চাষ করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, মাটির আর্দ্রতা। মাটির আর্দ্রতার পরিমাণ যদি 45 থেকে 50% থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি এখানে মাটি মোটামুটি শুষ্ক অবস্থায় আছে, এজন্য এখানে আরেকটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, যাতে আর্দ্রতাটা 45 থেকে 50-এর কাছাকাছি আসে। কারণ সরিষার বীজ জার্মিনেশন হওয়ার জন্য এই আর্দ্রতাটা প্রয়োজন। এবং দ্বিতীয় আছে সার প্রয়োগ, টিএসপি, এমওপি, এগুলো আমরা বেজাল ডোজ হিসেবে শুরুতে দেব। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, দস্তা এবং ব্রোন, এগুলো আমরা স্ট্যান্ডিং ক্রপ অবস্থায় দেব। বীজ বপনের পূর্বেই আমরা যে টিএসপি এবং এমওপির ডোজটা আছে এটা আমরা দিয়ে দেবো। এটা সাধারণত আমরা টিএসপি বিঘা প্রতি 22 থেকে 24 কেজি দিয়ে থাকি, আর এমওপি 11 থেকে 13 কেজি দিয়ে থাকি। আর ইউরিয়াটা আমরা 2 কিস্তিতে দেব, লাগানোর 10 থেকে 15 দিন পর একটা, আবার পরের ডোজটা দেবো 25 থেকে 30 দিন পর। সরিষা চাষের ক্ষেত্রে ইউরিয়ার ডোজ হচ্ছে 33 থেকে 37 কেজি, অর্থাৎ আমরা যদি এভারেজ 30 কেজিও ধরি, তাহলে 15 কেজি সার আমরা প্রথম কিস্তিতে দেব। এর 10 থেকে 15 দিন পর দ্বিতীয় কিস্তিতে আমরা 15 কেজি ইউরিয়া সার দিয়ে দেব। তেল জাতীয় ফসল উৎপাদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান, পুষ্টি উপাদান হচ্ছে সালফার। জিপসাম সারটাও দিয়ে দেব 20 থেকে 24 কেজি পার বিঘা হারে, এটাও বেজাল ডোজের সাথে দিয়ে দেব। গাছগুলো যখন জার্মিনেশন হওয়ার পর একটু গ্রোথ শুরু হবে, ওই সময় আমরা একটা জিঙ্ক সালফেট একটা ডোজ, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে জিঙ্ক উপাদানটা আমরা স্প্রে করে দেব। এখানেও কিন্তু সালফারটা রয়েছে, সেটাও আমাদের গাছের যে তেল উৎপাদনের ক্ষমতাটা বৃদ্ধি করবে। ফুল আসার কিছুদিন আগে আমরা বোরন সারটা স্প্রে করে দেব। এই বোরন মাইক্রোনিউট্রিয়েন্টটা আমাদের ফুলের গঠন বা ফুল ধারণ এবং ফল উৎপাদন, এটার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এই জন্য এই 2টা মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আমরা স্ট্যান্ডিং ক্রপের মধ্যে স্প্রে করে দিতে পারি, ফলনের ওপর এটা খুবই পজিটিভ একটা ইফেক্ট ফেলে। সরিষা চাষের ক্ষেত্রে আগাছা দমনের কথা যদি আমরা বলি, একবার আগাছা দমন করলেই হয়ে যায়। রোপণের প্রায় 20 থেকে 25 দিন পর একবার যদি আমরা আগাছার ভিত্তিতে আমরা আগাছাটা নির্মূল করে দেই, নিড়ানি দিয়ে দিই, তাহলে কিন্তু এটা কন্ট্রোল হয়ে যায়। সেচ ব্যবস্থাপনার কথা বলি, সরিষায় অবশ্যই সেচ ব্যবস্থাপনা প্রয়োজন। আমরা প্রথম সেচ মাটির আর্দ্রতার ভিত্তিতে প্রথম সেচটা আমরা দেব 20 থেকে 25 দিন পর, আর দ্বিতীয় আরেকটা সেচ দেব 40 থেকে 45 দিন পর। এখন আমাদের অনেকের মাঝে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে আমন ধান থেকে বড় ধানের মাঝে এই সময়টাতে যদি আমরা সরিষা আবাদ করি, ওই ধানের সার দিয়েই মনে হয় সরিষা হয়ে যায়। এটা একদমই একটা ভুল কনসেপ্ট। সারের ডোজটা ঠিক মতো দিতে হবে। যদি আমরা সার না দেই, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলনটা পাবো না। অনেক সময় ধানের জমিতে অনেক ধরনের রোগ বালাই পোকার উপদ্রব থাকে, সেক্ষেত্রে কিছু ছত্রাকনাশক এবং কিছু কীটনাশক যদি আমরা মাটিতে এই নাড়াগুলোর মধ্যে স্প্রে করে দিতে পারি বীজ বোনার আগে, তাহলে কিন্তু সরিষাকে অনেক রোগ পোকা বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করা যায়। সেক্ষেত্রে কার্বেন্ডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক, ম্যানকোজেব মেটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক, কীটনাশকের ক্ষেত্রে সাইপারমেথ্রিন অথবা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আমরা পানির সাথে মিশিয়ে এখানে যদি এই নাড়াগুলোর মধ্যে স্প্রে করে দিতে পারি সরিষা বোনার পূর্বে, এটা কিন্তু বাড়তি একটা আমাদের সুবিধা হবে, যে আমাদের বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ থেকে আমরা আগে থেকেই মুক্ত থাকতে পারবো। সরিষার জাতের কথা যদি বলি, বর্তমান মৌসুমে আমরা অনেকগুলো আধুনিক জাত আমাদের দেশে চলে এসেছে। যেমন স্বল্প জীবনকালের বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 20, এছাড়াও বিনা সরিষা 4 এবং বিনা সরিষা 9। এগুলো সবগুলোরই জীবনকাল 75 থেকে 85 বা 90 দিনের মধ্যেই।
এবং ফলনও 1.5 থেকে 2 টন পার হেক্টরের কাছাকাছি। তো আমরা এগুলো যে কোনো জাতি করতে পারি, তবে সবচেয়ে প্রচলিত বাড়ি সরিষা 14। এটার রিভিউ এতটাই ভালো এবং এটার পডের সাইজ, তেলের পরিমাণ প্রায় 43 থেকে 45% তেল থাকে, এবং যে এটা থেকে যে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে সরিষার ডালপালাগুলো, এটাও একটা জ্বালানির মাধ্যম হিসেবে ভালো ব্যবহার করা যায়, যেহেতু গাছের সাইজটা অনেক বড়। টার্মিনেশন হওয়ার মতো ময়েশ্চার কন্টেন্টটা জমিতে আছে কিনা, যে 45 থেকে 50%, এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু জার্মিনেশন হবে না। আর একটা জিনিস হচ্ছে সারের ডোজগুলো, এগুলো যদি আমরা ঠিক মতো দিতে পারি, আমরা এই 3টা পদ্ধতির যে কোনো পদ্ধতি ব্যবহার করি না কেন, আমরা আশা করি আমরা সফল হব। আমরা এখন মুকুল হোসেন ভাইয়ের জমিতে এসেছি। বাড়ি সরিষা 17 জাতের চাষ এই জমিতে হবে, এবং উনি একজন আদর্শ সরিষা চাষী। প্রতি বছরই উনি সরিষা আবাদ করে থাকেন অনেকদিন ধরেই। তার মুখ থেকে আমরা কিছু প্রচলিত সরিষা সম্পর্কে, চাষ সম্পর্কে শুনবো। আপনি এই যে জমিটাতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে তো সরিষার বীজ বুনে দিবেন, ঠিক না? এটা আপনি কয়টা চাষ দিয়েছেন? 4টা। সরিষা চাষের জন্য সবচেয়ে আদর্শ মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। মাটি যত বেশি ঝুরঝুরে করা যাবে, যত বেশি চাষ দেওয়া যাবে, ওটার তত জার্মিনেশন থেকে শুরু করে উৎপাদন, ফলন তত ভালো হবে। তো ওনার এই জমিটা উনি ইতিমধ্যে 4 বার চাষ করেছেন, এবং সার প্রয়োগও হয়ে গিয়েছে। সব কিছুই দেওয়া আছে। সার প্রয়োগের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে মাটিটা যেন অবশ্যই মাটির মধ্যে যেন ভেজা ভেজা ভাবটা থাকে। যদি ভেজা ভেজা ভাব না থাকে, তাহলে গাছ যেভাবে আয়ন হিসেবে পুষ্টি উপাদান গ্রহণ করে, সেই আয়নিক পর্যায়ে আসবে না যদি মাটি পর্যাপ্ত পরিমাণে ভেজা না থাকে। এখন এই মাটিটা উপর থেকে দেখে মনে হচ্ছে যে শুকনো, কিন্তু আমরা একটু দেখবো যে আসলে এই মাটিটা ভেজা ভেজা ভাব আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে মাটিটাতে ভেজা ভেজা ভাব রয়েছে, তার মানে সার এখানে কাজ করছে। এটাতে আর বাড়তি করে এই মুহূর্তে সেচ দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু নর্মালি যে সরিষার জমিতে সেচ দেওয়ার পদ্ধতিটা আছে, যে 20 থেকে 25 দিন পরে একবার, আবার 40 থেকে 45 দিন পরে একবার, আমরা 2 বার সেচ দেওয়ার কথা বলে থাকি। এই সেচটা এখানে দিতে হবে। 2 ভাবে সরিষা বোনা হয়, একটা লাইন করে, আরেকটা হচ্ছে বেড করে ছিটিয়ে। এখানে যে পদ্ধতিটা করা হয়েছে, উনি বেড সিস্টেম করেছেন, এবং প্রতিটা বেডের মাঝখানে কিন্তু নালা রাখা হয়েছে, যাতে এখানে সেচ ব্যবস্থাপনা প্লাস অন্য যে কোনো ধরনের আন্তঃপরিচর্যা, কীটনাশক, বালাইনাশক প্রয়োগ করা সহ আগাছা দমন বা যে কোনো কাজের ক্ষেত্রে যেন সুবিধা হয়। এছাড়াও নিয়মিত তদারকির ক্ষেত্রেও সুবিধা হবে, যেহেতু উনি নালা করেছেন। অল্টারনারিয়া লিভ ব্লাইট, এটা হচ্ছে সরিষার প্রধান একটা রোগ। এই রোগটার জন্য রুব্রালটাই সবচেয়ে ভালো কাজ করে। আর আমরা পোকার জন্য সাধারণত যে ম্যালাথিয়ন বললেন, বা রিপকর্ড আছে, অথবা আপনার টিডোপ্লা, রোগ বা পোকার লক্ষণ অনুযায়ী আমরা স্প্রে করে থাকি। গত বছর কি জাত করেছিলেন? গত বছর ওই 14 বাড়ি সরিষা 14। তো কেমন ফলন হয়েছিল আপনার বাড়ি সরিষা? ভালো আছে, 7-8 মণ করে। 7-8 মণ, বিঘা প্রতি 7 থেকে 8 মণ ফলন। এই যে দর্শক, যেটা বলছিলাম যে বাড়ি সরিষা 14টা আসলে আমাদের কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। মানে এই মৌসুমটাতে সবাই, আমরা যখন বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে বা অন্য মাঠ স্কুলে গিয়েও কৃষকদের জিজ্ঞেস করি, তারা খুব সমস্যারে যে বাড়ি সরিষা 14 এই জাতটা আসলে কৃষকের একটা বন্ধু হিসাবেই আবির্ভূত হয়েছে। তো এই মূলত আমাদের যে ট্রেডিশনাল পদ্ধতিতে সরিষা চাষাবাদ নিয়ে কথা, এই ধানটা কাটতে আরো প্রায় 7 থেকে 10 দিন বা 15 দিন সময় লাগতে পারে, এখনো পুরোপুরি এটা পাকেনি। তো যেহেতু আমাদের সময়টা চলে যাচ্ছে, আর সরিষা যদি আমরা দেরিতে রোপণ করে ফেলি, তাহলে 1-2টা সমস্যা হতে পারে। 1 নম্বর হচ্ছে বোরো ধানের যে আমাদের সময়টা, এটা লেট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, সরিষার শেষের দিকে যদি আমরা লেটে সরিষা বপন করি, সেক্ষেত্রে রোগ বালাই এবং পোকার আক্রমণটা অনেক বেশি হয়, যেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে না। আর বোরো ধান তো আমরা চাষ বাদ দিতে পারবো না, আমাদের শস্য বিন্যাসও ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে ধান কাটার আগেই সরিষা জার্মিনেশন হওয়ার মতো ময়েশ্চার যদি জমিতে থাকে, দ্যাটস এনাফ। আর এটা শুধু খেয়াল রাখতে হবে, যদি নর্মালি পানি থাকে বা ওই ভেজা ভেজা ভাবটা থাকে তাহলেই হবে। আর যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের বাড়তি হয়তো সেচ দিয়ে ওই পরিবেশটা বা ওই ময়েশ্চার কন্টেন্টটা তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে আমরা যদি সরিষা ছিটিয়ে দেই, তাহলে অটোমেটিক্যালি যে সরিষার যে জার্মিনেশন প্রসেস, এটা শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে রিলে ফসলের মূল উদ্দেশ্য, যে জমিটা আমরা পতিত থাকতো, সে পতিত না থেকে বাড়তি ফসল হিসাবে সরিষাটা করা, এবং আমাদের নিজেদের পরিবারের তেলের চাহিদাটাও পূর্ণ হবে, আবার অতিরিক্তটা আমরা বিক্রিও করতে পারবো। আর এই টার্গেট করেই কিন্তু এই যে স্বল্প জীবনকালের বিভিন্ন জাত আবিষ্কার করছে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে। তো আমরা এখন এই জমিটাতে সরিষা বুনে দেব। আমার সাথে আছেন এই জমির যে স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ হারেস। এই হারেস সাহেবের কাছে জমিতে আমরা এসেছি, এবং এটা আমাদের কৃষি অফিস থেকেই ওনাকে দেওয়া হয়েছে।
তো আমরা এখানে এই প্রযুক্তিটা অ্যাপ্লাই করে দেখব। আপনি কি কখনো এই প্রযুক্তিটা ব্যবহার করেছেন? না স্যার, কোনদিন করিনি। এবার প্রথম আমাকে দেওয়া হচ্ছে স্যার এই এলইডি পদ্ধতি, সেই হিসেবে আমি এবার এই 49-এর মধ্যেই ধানটা সরষেটা আমি বুনবো স্যার। আপনার এই জমিতে তো এখন ধান আছে, জি স্যার। এটা কোন ধানের চাষ করেছেন? এটা স্যার 49 ধান স্যার। 49। এখন এই ধানটা দেখা যাচ্ছে যে পাকতে গেলে আরো কিছুদিন সময় লাগবে, আরো 14-15 দিন সময় লাগতে পারে স্যার। এরপরে যদি আপনি সরিষা করতেন তাহলে কি এখানে করা সম্ভব হতো? না, সম্ভব হতো না স্যার। ওই যে ইরি ধান করার সময় জানেন তো এটা ইয়ে হবে স্যার, ওই ইরি ধান ওই দিকে শর্টে নমলা হয়ে যাবে, একটা গ্যাপ তৈরি হবে, অথবা করলে অতটা ভালো হবে না। ভালো হবে না। তো এই জন্য আপনি নতুন প্রযুক্তিটা আমরা এখানে বা আপনার এখানে আপনি ব্যবহার করতে আগ্রহী। জি স্যার। হ্যাঁ, তো দেখা যাক কি হয় কি নাকি। হয় আল্লাহ ভরসা স্যার। আপনার দেখলাম যে জমিতে যে পরিমাণ ময়েশ্চার কন্টেন্ট আছে, আমার মনে হচ্ছে যে এটাতেই যদি আমরা সরিষা ছিটাই দেই জি স্যার। সেক্ষেত্রে আমার মনে হয় যেটা জার্মিনেশন ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি দর্শক, যে সরিষার এমনিতেই নর্মাল ওয়েতে আমরা যদি সরিষা বীজ বপন করি সেক্ষেত্রে সিড রেট হচ্ছে 750 গ্রাম পার বিঘা, এক বিঘা 750 গ্রামের মতো বীজ লাগে। কিন্তু কিন্তু আমরা যদি রিলে ফসলে করি সেক্ষেত্রে যেহেতু এখানে ধান স্ট্যান্ডিং অবস্থায় আছে, কিছু কিছু বীজের একটা অপচয় হওয়ার সম্ভাবনা আছে, সেখানে এখানে বীজের রেটটা হবে বা বীজ সিড রেটটা হবে 1 থেকে 1.5 কেজি পার বিঘা। একটু বেশি, একটু বাড়ায় দিতে হবে যাতে আমরা ওই গ্যাপটা পূরণ করতে পারি। আর সরিষা খারের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, যে যখন আমরা দেখবো যে বীজ জার্মিনেশন হয়ে গেছে বা চারা গজিয়ে গিয়েছে, তখন যদি বেশি ঘন মনে হয় তখন কিন্তু আগাছা দমনের পাশাপাশি আমাদের থিনিং করে দিতে হবে, অর্থাৎ যে চারাগুলো একটু কমায় দিতে হবে যাতে আমাদের গ্রোথটা ভালো হয়। আর আধুনিক যে জাতগুলো আছে এগুলো যদি অনেক বেশি ঘন করে আমরা চাষ করি সেক্ষেত্রে কিন্তু ফলনটা কমে যাবে, তাই না? এটা আপনি তো অভিজ্ঞতা আছে আপনার। তো আমি এখন এই হারেস সাহেবের হাত দিয়ে এই জমিটাতে আমরা এখন সরিষার বীজ ছিটাবো। আপনি ছিটান।